উচিত না। তো উস্তাদজি ১০ খানা প্রশ্ন আমাকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছে। আর শিরোনাম দিয়েছিল মানে ব্রাদার যখন সিস্টার। তো আসলে এই ব্রাদারকে সিস্টার বলা এটা কওমি দেওবন্দীদের মজ্জাগত স্বভাব। এটা উস্তাদজির মজ্জাগত স্বভাব। আপনারা দেখেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসায় কি কেলেঙ্কারি ঘটে যায়। বারবার দেখছেন যে মানে ছেলেদেরকেও মেয়ে ভেবে এরা কিভাবে মানে কেলেঙ্কারি কাজগুলো করে মুসলিম উম্মাহকে মানে পথে নামিয়ে দিচ্ছে, কলঙ্কিত করছে। আর একটা বিষয় মানে ওরা তো হানাফি মাযহাব মানে, আমার উস্তাদজি হানাফি মাযহাব মানে। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও তার হানাফি এটা উপাধি, তবে এই হানিফা এটাও তুমি একটা নাম, তাই না? এটা মুযাক্কার না মুয়ান্নাস উস্তাদজি বেশ ভালোই গ্রামার বুঝে। তিনি একটু বুঝে নিবেন যে এটা আসলে এই হানিফা এটা নারী না পুরুষ। তো যাদের মানে মাযহাবটাই একটা মেন নাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিভাবে ব্রাদার কিভাবে সিস্টার বুঝতে পারবে? এটা তো মানে আমাদের বোধগম্য নয়। কারণ তারা তো মাদ্রাসার থাক আর কিছু বলছি না। যেগুলো ঘটে আপনারা দেখতে পান। তো যেহেতু আপনি আমাকে ইট মেরেছেন, একটু পাটকেল খেতেই হবে। তো তার জন্য আমরা বলি যারা এই নারী-পুরুষ বিবেচনা করতে পারে না, কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝে না। একজন আলেম হয়েও তাদের কাছে এটাই যথেষ্ট যে তাদের মাযহাবটা প্রতিষ্ঠা হয়েছে একজন সিস্টার মানে একজন মেয়ের নাম থেকে নামকরণ করেই করা হয়েছে। যদিও ইমাম আবু হানিফা বলে কোন নাম মানে মেয়ে ছিল না, ইতিহাস দ্বারা প্রমাণিত না। তারপরে নামটা কিন্তু রয়ে গেছে। সে যাই হোক, যে কারণে বৈশিষ্ট্যগত হোক আর যাই হোক। তো যাই হোক, আর এখানে তিনি যেহেতু ওই সিরিজের নাম শুরু করেছেন, যে ব্রাদার যখন সিস্টার মানে কোনটা নারী কোনটা পুরুষ মানে বোঝার এখন উল্টোভাবে বুঝছে। কারণ আসলে এই আলোচনার পরে দেখছি উন্মাদের মতো আচরণ করছে। উন্মাদের মতো আচরণ করছে। এর আগে দেখেছি নাস্তিকরাও ঠিক এই কাজটা করছিল। মহেন্দ্রপাল আর্য তার সাথে ডিবেট হওয়ার পরে তিনি উন্মাদের মতো কাজ করছে। উল্টাপাল্টা। এই রাহুল তোদের আগা কাটা। মানে উনি হিন্দু তো আগা কাটা মানে খতনা করার কথা বলছে। তোরা তোদের আগা কাটা। এই উল্টাপাল্টা। ওই নাস্তিক একই কাজ করেছে। ওই নাইমা সরকার একই কাজ করেছিল। মানে যাদের সঙ্গে বিতর্ক হয়, বিতর্কের পরে এরা এত উন্মাদের মতো আচরণ করে। তো আমার উস্তাদজি দেখছি ঠিক ওই রাস্তাতেই হাঁটছে। এখন উম দলিল আদিল্লাহ আমি সহি দলিল দিতে পারিনি তো কি হয়েছে? আমাকে হেরে গেছি বলছি তো কি হয়েছে? এখন গালি দিয়ে হলে আমাকে জিততে হবে। মানে এই পদ্ধতি অবলম্বন করেছে। তো আমি এখানে জাস্ট একটা কথা বলতে চাই, উস্তাদজি এই আলোচনা এগুলো তো হার-জিত না। যার দলিল মজবুত থাকবে সেই তো অটোমেটিক দলিলের বিজয় হবে। এখানে আপনি হেরে গেছেন তো কি হয়েছে? আবার আলোচনা হবে। তখন জিতে যাবেন, সমস্যা কোথায়? খেলা তো আর একবার হয় না। আপনি তো বলেছেন আমাকে যে এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকবে আপনার সঙ্গে, তাই না? তো একবার আপনি ই মানুষ বলছে হেরে গেছে। এখন আপনি বিশ্বাস করেন বা না করেন বা আমি বিশ্বাস করি না করি, আপনি হেরে গেছেন মানুষের ভাব দেখে এটা বোঝা যাচ্ছে। তো এই একবার তো না। এরপর আবার জিতে যাবেন। আপনি মানে যে ডিপ্রেশন এ পড়ে গেছেন, আমি তো আপনাকে নিয়ে খুব আশঙ্কায় আছি। খুব আশঙ্কায় আছি। যে কখন না জানি কি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। তো যাই হোক আমি এটা বলব না। তবে আপনি বিতর্কের পরে এতটাই উন্মাদ হয়ে গেছেন যে কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝেন না। মানে অনেকটাই শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা মানে এইসব নাস্তিক যে প্রজন্ম গড়ে উঠেছে বর্তমান বাংলাদেশে শরীফ থেকে শরীফা বানিয়ে ফেলছে। তো আপনি তো ওদের চশমা পড়েছেন নাকি? ওদের চশমা পড়ে না ওদের ভূতটা আপনার কাঁধে করে মানে চেপেছে? না পরোক্ষভাবে এই ইহুদি খ্রিস্টানদের মানে যে এজেন্ডা শরীফ থেকে শরীফা, ব্রাদার থেকে সিস্টার মানে এগুলো ডাজ নট ম্যাটার লিঙ্গর কোনো দাম নেই। মস্তিষ্ক যা বলবে সেটাই ঠিক। মন যা বলবে তাই ঠিক। তো আপনি কি এরকমই মনে করছেন নাকি? অবশ্যই কওমি মাদ্রাসা থেকে গড়ে উঠেছেন তো। ওখানে তো ব্রাদার সিস্টেম মধ্যে পার্থক্য নেই। এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমি একটু জাস্ট দেখাবো যে এই ব্রাদারকে সিস্টার বানানো আর সিস্টারকে ব্রাদার বানানো এটা এই দেওবন্দীদের মজ্জাগত স্বভাব। এটা আকাবির থেকে প্রমাণিত আছে। আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা মানে দেখতে থাকবেন। অ্যা আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাচ্ছি আশরাফুস সাওয়ানিয়া এই গ্রন্থ দেওবন্দী আলেমদের বিশেষ করে বিভিন্ন মানে কারামত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী এদেরও অনেক কারামতের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে দেখেন কি লিখছে দেখেন। এটা মানে দেওবন্দীদের যে মজ্জাগত স্বভাব, এই ট্রান্সজেন্ডারি সিস্টেমটা এটা তাদের রক্তে, রক্তে মিশে আছে। আমি এগুলো দেখাতে চাইতাম না। কিন্তু এই কিছু করার নেই। মানে এই ইট মারলে পাটকেল খেতেই হবে। তো দেখেন কি বলছে, "अर्ज़ किया कि मेरे दिल में बार-बार यही ख्याल आता है।" ওই যে একটা গান আছে না? "कभी कभी मेरे दिल में ख़याल आता है।" ওটাই ঠিক এই আশরাফ আলী থানভী ওই ভাষাতেই বলছে। ঠিক আছে? যে "अर्ज़ किया कि मेरे दिल में बार-बार ये ख़याल आती है क्या कि काश मैं औरत होता।"
औरत होता, औरत माने नारी, हुजूर के निकाह में इस इजहार मोहब्बत पर हजरत वाला गायत दरजा मसरूह মাসরুর হো কারবে এখতিয়ার। মানে এখানে যে কথা বলছে আশরাফ আলী থানভীর একজন মুরিদ এসে বলছে যে আমি যদি নারী হতাম তাহলে আমার যে হুজুর আশরাফ আলী থানভী আছে মানে তার সঙ্গে বিবাহ করতাম। মানে তার সঙ্গে বিবাহ করতাম। একদম পরিষ্কার বলছে। এবং আমার বারবার মনে শুধু এটাই বলে যে আমি যদি কোনো সময় যদি নারী হতাম তাহলে আশরাফ আলী থানভীকে বিবাহ করত। এই কথা এসে তার আশরাফ আলী থানভীকে বলছে। তো আশরাফ আলী থানভী তার জবাব দিয়ে বলছে মুচকি হাসি দিয়ে যে, "ও আচ্ছা, আচ্ছা তাই? আসলে তুমি যে আমাকে ভালোবাসো এটা তার বহিঃপ্রকাশ।" মানে এই দেওবন্দীদের এটা মজ্জাগত স্বভাব। পীরকে বলছে গিয়ে তার মুরিদ আমি যদি মেয়ে হতাম, নারী হতাম, औरत হতা তো হুজুর কে নিকাহ মে মানে হুজুরের সঙ্গে মানে পীরের সঙ্গে তিনি বিবাহ করত। আর আশরাফ আলী থানভী মুচকি হেসে দিয়ে বলছে, "এটা তুমি যে আমাকে ভালোবাসো, ये आपकी मोहब्बत में সওয়াব মিলেগা।" বলছে, "তুমি আমাকে ভালোবাসো, এইজন্য তোমার এই জিনিসটা বারবার মনে আসে। তো ये आपके मोहब्बत में সওয়াব মিলেগা।" আর এই যে আমাকে ভালোবাসো এইভাবে না, তো এই যে তুমি সওয়াবও পাবে। সব মিলেগা ইনশাআল্লাহ। শুধু সব মিলেগা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তো এর সঙ্গে, সঙ্গে তুমি অনেকে নেকিও পাবে, অনেক সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে নেকি দিবে। এ এই যে হচ্ছে ব্রাদার যখন সিস্টার আপনারা যখন বুঝতে পারছেন তাদের মৌলবীদের এই অবস্থা। এ আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আরেকটা আছে তাজকিয়াতুল রশিদ ২য় খণ্ডের ৬২ পৃষ্ঠা। এটা হচ্ছে মৌলভী কাসেম নানুতুবির সঙ্গে রশিদ আহমেদ গাঙ্গুহির একটা ঘটনা, অনুরূপ একটা ঘটনা ঘটেছে এখানে আপনি দেখতে পারেন যে মৌলভী মোহাম্মদ কাসেম সাহেব উর্স के सूरत में है और मेरे उनसे निकाह हुआ है। মানে এখানে একদম পরিষ্কার দেখছি যে মৌলভী কাসেম নানুতুবি উনি বধূ বেশে বসে আছে। ওই যে বাংলাদেশে একটা কি গান আছে একটা ওস্তাদ নাই? বধূ বেশে কন্যা যখন এলো রে মমতাজ না কে যেন বলেছিল? তো ঐরকম সেম ওই ঘটনা। এই গানগুলোর সঙ্গে সব মিলে যাচ্ছে এদের দেবন্দীদের কারামত, এদের আকাবিরদের। ওই যে মৌলভী মোহাম্মদ কাসেম সাহেব উর্স কি সুরত মে হ্যাঁ ওয়ার মেরে উনসে নিকাহ হুয়া হে। মানে উনি একটা স্বপ্ন দেখছেন, বয়ান করেছেন যে কাসেম নানতুবিকে আমি দেখছি যে একদম বধূ বেশে একদম স্ত্রী রূপে একদম মানে বিয়ের কনের মতো সেজে বসে আছে। তার সঙ্গে তার বিবাহ হচ্ছে। বাহ! এটা হচ্ছে আমাদের এই যে দেওবন্দী যারা আছে, বেরেলভী যারা আছে, সরি এটা দেওবন্দী, বেরেলভী না। আমাদের কওমি আছে যে এদের ১ম থেকেই কোনটা ব্রাদার কোনটা সিস্টার এদের আকাবিরই বুঝেনি। মানে আকাবিরই বুঝেনি। মানে ওই পীর মুরিদকে স্ত্রী রূপে একদম সবসময় কল্পনা করে। যদি হতাম তাহলে বিয়ে করতাম। তখন দেখছি যে না তার পীর সাহেব সঙ্গে তার বিয়ে হচ্ছে আর সে মেয়ে হয়ে গেছে। এরকম তো অনেক আছে। ওই যে বাইজিদ বুস্তামি ওর তো হায়েজে হতো। তাজকে তো রশিদে লেখা আছে। তো এগুলো দেখানো যায়। আসলে আমার ভিডিও যেহেতু অমুসলিমরা দেখে তাই সমস্ত কিছু এগুলো বলতে চায় না। কিন্তু বাধ্য করছে এরা। এই যে দেখেন না আমাদের ভিডিও নিয়ে আসাদ সাহেব কিভাবে এখন ভিডিও করছে। আলোচনা সময় সাহেবের পক্ষে কোন মুসলমান দেওবন্দি বেরলভী কওমিরা না নিলেও আসাদ নূর সাহেব কত সুন্দরভাবে নিয়ে নিয়েছে। তো আমি এইজন্য এই কথাগুলো বলতে চাই না। কিন্তু বাধ্য করছে। এটা বাধ্য করছে। চলো। যাই হোক এখানে তিনি একটা কথা বলতে গিয়ে একটা কথা খুব মানে খুব গর্ব করে বলেছে। তো গর্বটাকে দেখে আরেকবার দেখে আসি কি বলছে। ব্যবহার হারাম, কিন্তু শোনার চেন তো আর ব্রাদারদের। এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে ১.৫ ঘন্টার দীর্ঘ লাইভ করেছে সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। শোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের জন্য সোনার অলঙ্কার। তার মানে এখানে বুঝতে পারছেন উনি বলতে চাচ্ছেন মানে আমাদের এই গোল্ডেন চেন নিয়ে আমাদের নাকি গর্ভবতী হয়ে যাচ্ছে। তো চলেন দেববন্দীদের একটু গর্ভবতী আমরা কিছু দেখে আসি যে সিস্টারদের মাযহাব মানে এটা যেহেতু সিস্টার ব্রাদার যখন সিস্টার তো এই হানাফি মাযহাব যেহেতু হানিফা এই নামটাও যেহেতু মানে মেয়ে নামকরণ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সিস্টার মাযহাবই বলতে পারি। সিস্টার মাযহাবে গর্ভবতী কিছু ফতোয়া দেখি। আর আমাদের আহলে সুন্নাহ সমাজ যদি এই ফতোয়ার কারণে যদি এই সিস্টার মাযহাবের থেকেও যদি গর্ভবতী হয়ে যায়, হতে পারে সমস্যা নেই। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি ২য় খণ্ড ৩৬ পৃষ্ঠা। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে, কওমিরা অনুবাদ করেছে। এখনই গুগল থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন ইসলামিক ফাউন্ডেশন থেকে।
এটা হচ্ছে 36 দ্বিতীয় খণ্ডের 36 পৃষ্ঠা, রোজা অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে। কি বলছে দেখেন, 2 নম্বর মাসালা এটা। বলছে আমাদের মানে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। গর্ভবতী, জি, গর্ভবতী। দেখেন কি বলছে। কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। তারপরে কি বলছে দেখেন, কেননা এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়ে মানে এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এই কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী, জি, গর্ভবতী হয়েছে, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আর বাহারুর রাইকের মধ্যে আছে, মানে আরে বাপরে বাপ, বাহারুর রাইকের ফতো আছে, ফতো আলমগীরতে নকল করেছে। 600 জন মুফতি দেওবন্দি সিস্টার মাঝহাবের ওলামারা এটা তৈরি করেছে। অনেকে বলতে পারেন পুরো মাঝহাবকে রাহুল ভাই দোষারোপ করছেন। এটা তো আমি করিনি প্রথমে, ওস্তাদজি তার কাছ থেকে শিখেছি। তিনি যখন বলছেন যে মাদখালিরা নাকি পুরো একটা ছাত্রা প্রজন্ম তৈরি করেছে, আলাদা ইহুদি খ্রিস্টানের দালাল, এগুলো বলেছে তো, বলছে না? উনি না বললে উনার সঙ্গপাঙ্গ আরো অনেকে বলছে, আর উনি তো পুরো ছাত্রা প্রজন্ম বলে দিয়েছে। ব্রাদার যখন সিস্টার একটা আলেম হয়ে যদি এই ভাষা ব্যবহার করতে পারে, আমি তো উস্তাদ বলে সম্বোধন করছি, আমি তো ছাত্র, আমি তো আরো বেশি পারবো, তাই না? এটা তো উস্তাদজি। তা থামাতে হলে তাকে থামাবেন। ভিডিও প্রথমে আমি পর্যালোচনা শুরু করিনি, তিনি পোস্টের পর পোস্ট, ভিডিও 27 মিনিট ধরে রিভিউ উনি শুরু করেছেন, তাই আমি করছি। উনি পোস্ট করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। উনি ভিডিও করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। তো এখানে আমাকে কিছু বলবেন না। তো এখানে গর্ভবতী ফতোয়া দেখেছেন তো। কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে আর মহিলার বাহ্যদ্বার প্রস্রাবদ্বার যদি একভূত হয়ে গিয়ে থাকে, তাহলে এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। এটা কিভাবে যে মানে সহবাস করলো বা যৌন মিলন করলো, এটা তারাই ভালো বুঝবে। মানে যেহেতু ওনারা হাদিস শাস্ত্রবিদ, ঠিক আছে? আর কারণ এই মিলন যোনি দ্বারা হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। আচ্ছা, কিভাবে যোনি ছাড়া বা সহবাস করে, এটা হয়তো কওমীদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। কারণ এরা তো ব্রাদার সিস্টার কিছু বোঝে না। যোনি ছাড়াও যে অন্য কোনো জায়গাতে সহবাস হয়, জাস্ট আমি কিছু মিন করতে চাচ্ছি না। এটা কওমীরা হয়তো বলতে পারবে ভালো, দেবন্দীরা। নচেৎ আশরাফ আলী থানভীকেও তো দেখলেন স্বপ্ন দেখছে, বউ হয়ে বসে আছে কাসেম নানুদ্দি। এগুলো আমি বলতে চাই না, এগুলো কারামত। এগুলো আমাদের কওমীদের কারামত। আচ্ছা চলেন আরেকটা আমরা আর এর সঙ্গে এটাও বলি যে আমাদের ওস্তাদজি যদি এই সিস্টার মাযহাবের এই ফতোয়া পেয়ে যদি আমল করতে চাই আর এই গর্বে যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারেন। হতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা আরেকটা ফতোয়া দেখেন। এটা হচ্ছে ফাতোয়া আলমগীরি ২য় খণ্ড ৩৯-৪০ পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। কওমি হানাফি দেওবন্দির অনুবাদ করেছে। কি বলছে দেখেন। হ্যাঁ, ১ম যে সেট দেখছেন তার ৩ নম্বর লাইনটা দেখেন। বলছে কি, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পায়, সেই কন্যা মানে স্বীয় কন্যা মানে নিজ কন্যা, স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। ফতোয়া বৈধ না অবৈধ এই মাসালায় আসেনি। তো ফতোয়াটা দেখেন আমাদের মানে এই সিস্টার মাযহাবের তথা আমাদের ওস্তাদ ওসমা সাহেবের যে মাযহাবকে ফলো করে, তারা এই মাযহাবটাকে নিয়ে গর্ভবতী হয়ে যায়। মানে স্ত্রীকে তলব করবে, পায়নি তো কি হয়েছে? মেয়ের কাছে চলে যাবে, গিয়ে মানে ২ পায়ের উরুর মধ্যে যা করার করবে। ঠিক আছে? আর লিঙ্গ যদি সোজা শক্ত হয়, এটা বলছে, এটা তো আমার কথা না, ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সোজা শক্ত হয়ে যদি মেয়ের কাছে যদি চলে যাই আমাদের ওস্তাদরা, তাহলে অবশ্যই তার মা হারাম হবে না। অ্যা একদম এটা আমাদের ওস্তাদজির এই ফতোয়া আলমগীরিতে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। হুম, এটা গর্ভবতী ফতোয়া। ওস্তাদজি একটু গর্ভবতী হয়ে যান। এটা গর্ভবতী হয়ে যান এই মাযহাব নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিয়ে দিই। এরকম দিতে লাগলে কয়েকশো দেয়া যাবে। তো আমি দিতে চাচ্ছি না, কয়েকটা জাস্ট আপনাকে দেখাবো। ইট মারলে তো পাটকেল খেতে হবে। আমাদেরকে গোল্ডেন চেইন দিয়ে গর্ভবতী বানানোর চেষ্টা করবেন। তো আপনারা একটু এই নিজের মেয়ের কাছে একবার চলে গিয়ে গর্ভবতী একটু হয়ে যাবেন। অথবা অন্য কোনো জায়গাতে গিয়ে মানে অন্য জায়গাতে গিয়ে একটু গর্ভবতী হয়ে যাবেন। ঠিক আছে? এটা তো আপনাদের মাঝারের ফতোয়া। কোরআন হাদিস তো দেখাচ্ছি না, তাই না? ফতোয়া আলমগীরি ৬০০ মুফতি মিলে লিখেছে। ৬০০। ঠিক আছে? আচ্ছা আরেকটা দেখেন।
এটা ফতোয়া আলমগীরি প্রথম খন্ডে 496 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। গর্ভবতী হওয়ার মতন ফতোয়া কি বলছে দেখেন, চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গৃত হয় তবে রোজা ফাসিদ হবে না। বাহ, একদম গর্ভবতী হওয়া ফতোয়া। কি বলছে, চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নিগৃহীত হয় তবে রোজা ফাসিদ হবে না। তো যাই হোক, তারপরে মশালাটা দেখি। চতুষ্পদ জন্তু অথবা মাইয়েত মানে মৃত, চতুষ্পদ জন্তু অথবা মৃত মানে মৃত কোনো নারী যদি হয়, নারীর পাশাপাশি যদি কোনো পুরুষও হয়, দিকটা যেহেতু যাই হোক, মাইয়েতের সাথে যদি সহবাস করে মানে মৃত ব্যক্তির সঙ্গে যদি সহবাস করে, কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে যদি বীর্য মানে নিগৃহীত না হয় তবে রোজা ফাসিদ হবে না। মানে আমাদের এই সিস্টার মাঝাবের আমার উস্তাদজির যে মাঝহাবকে মেনে গর্ভবতী হয়ে গিয়েছে, সেই মাঝহাবের গর্ভবতী হওয়া ফতোয়া যে কোনো চতুষ্পদ জন্তু কুত্তার কাছে যদি চলে যায় রোজা অবস্থায়, তারপরে আপনার ধরেন আর কোনো মৃত লাশ মানে কোনো কবরস্থানে যদি চলে যায়, গিয়ে যদি সে নারী হোক আর পুরুষ হোক, তার সঙ্গে যদি মানে বললাম না ওই ওই কাজটা করে, ওই কাজটা করে, আর যদি বীর্য যদি বের না হয় রে বাবা, বীর্য যদি না বের হয় তাহলে রোজা তো বাতিল হবে না। রোজা বাতিল হবে না, আর বীর্য বের হয়ে গেলে রোজা ভেঙে যাবে। তো এই হচ্ছে আমাদের উস্তাদজি বললেন যে গর্ভবতী হওয়ার কথা বলেছিল, তাদের মাঝহের এই গর্ভবতী ফতোয়া এগুলো। তো যাই হোক, আমি আগে বলেছি যে যেমন দিবে আমি 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 তেমনই দিতে পারি, যেমন দিবে। কেননা এই অভদ্রতা নোংরামিটা এটা আমি শুরু করিনি। প্রথম ভিডিও পোস্ট তিনি করেছেন, পর্যালোচনা করে আমি কোনো মন্তব্য করিনি। তারপরে উনি ফেসবুকে পোস্ট করেছেন, তাও কিছু বলিনি। তারপর যখন ভিডিও করতে শুরু করে দিল যে ব্রাদারদেরকে এই করেছে ওই করেছে, পানি খাচ্ছে ব্রাদার, ভিডিওতে বলছে নির্লজ্জের মতো। ভিডিওতে বলছে যে আমি একটা পরিকল্পনা করেছিলাম কি, ইয়াহিয়া সাইদ আল আনসারি আর ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মধ্যে পার্থক্য বোঝে নেই জাহেলরা। মানে একের পর এক ব্রাদাররা কি করেছিল, ওই আগে থেকেই মানে কমেন্ট করে রেখে দিয়েছে যে আজ থেকে হানাফি মাযহাব ত্যাগ করলাম। একের পর এক উল্টা পাল্টা নোংরামি ছ্যাঁচড়ামি এগুলো মানে করেই চলে গেছে। তো তারপরে কিছু করার নেই, আমাকে তো ভিডিও দিতেই হবে। তারপর আমি শুরু করে দিলাম, কতক্ষণ সহ্য করা যায়। বিতর্কের আগে তো ছ্যাঁচড়ামি করেছেই। ছ্যাঁচড়ামি মানে মানে এত ছ্যাঁচড়ামি করেছে, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে ছ্যাঁচড়ামি করে জাহাঙ্গীর হুজুরের মতো পালিয়ে যাবে, কিন্তু পালাতে দেব না। আমরা তো সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর উত্তরসূরি। এক স্টেজে যদি মানে কোনো খ্রিস্টানকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় দেখিয়েই ছাড়বো। এক স্টেজে যদি তারপরেও যদি পারি হিন্দু কোনো পণ্ডিতকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ আবারও আমরা ইসলামের বিজয় দেখিয়েই ছাড়ি। আর একই সঙ্গে যদি আহলে হাদিসের বিরুদ্ধে যেসব মতবাদ আছে, ভ্রান্ত মতবাদ, তারা বসে, আমরা যেটা হক কোরআন সুন্নাহর বিজয় আমরা দেখিয়েই ছাড়ি। তো আমি উস্তাদজিকে বলবো, দেখেন বিতর্ক তো হয়ে গেছে, তারপরে আপনি উন্মাদের মতো যে আচরণগুলো করছেন, অনেকে কওমি আলেমরা এটাকে সহ্য করছেন, ঠিকভাবে নিচ্ছেন না। শফিক হাশমি দেখছি করেছে, তাছাড়া সাইদ আহমেদও দেখছি যে পোস্ট করেছে, আর অনেকেই করছে, এটা পছন্দ করছেন। তো যদি আপনি এরকম উন্মাদ যদি হয়ে যান বা এরকম যদি মানে খারাপ লাগে, তাহলে বিতর্ক চ্যালেঞ্জ যে 12 জনকে করেছিলাম, নাম তো আপনার ছিল না। কেন এসে পেরে বসতে হলো আপনাকে? কি দরকার ছিল? আপনার কি তখন ওই মেয়েটার মতো বলবেন নাকি? যে তখন আপনার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। আবেগে পড়ে ব্রাদারকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি। আর ব্রাদার আমি ভেবেছিলাম বসবে না, জেনারেল ছাত্র। কিন্তু এই ব্রাদার যে ছাড়বে না এটা আপনি ভাবতে পারেননি। তো ওই মেয়েটার মতো শেষে বললেন বা মনে, মনে ভাবছেন যে শেষে আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আর ওই ছেলেটার মতো কি যেন নাম সিদ্দিক নাকি আপনি বলেছিলেন। বলেন নচেত না, ব্রাদারের সঙ্গে বসে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। অন্তত এতটুকু মানে বলে দিতে হবে। কারণ আমার একটাই কথা, পর্যালোচনার পরে শ্রোতারা নির্ধারণ করবে কে ভালো রেজাল্ট করেছে, কে খারাপ রেজাল্ট করেছে, কে কতটুকু কার জবাব দিয়েছে, কে পর্যালোচনাতে এগিয়ে আছে, কে আল্লামা, কে এগুলো দর্শকের উপরে ছেড়ে দেন। আপনি আবার নোংরামি করতে নামলেন কেন? ২৭ মিনিট ধরে আবার আপনাকে মানে আলোচনাতে পারেননি। সুন্দরভাবে ভদ্রতাপূর্ণভাবে মিষ্টি ভাষাতে আলোচনা করলেন। কেন? ব্রাদারের সামনে ওই কথাগুলো বলতে পেরেছিলেন না? আজকে যে ১০ টা প্রশ্ন করলেন,
যে গোল্ডেন চেন নিয়ে জবাব অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তবে আমি যে আগে 10টা প্রশ্ন করেছি ওই 10টার জবাব আগে দেন, আগে তো কাঁধে দেয়া আছে। একদম পয়েন্ট বাই পয়েন্ট ধারাবাহিকভাবে দেবেন। ১ থেকে ৫ এ চলে যাবেন। আবার দেখলাম আমি যে রিভিউ করেছি প্রায় ১ ঘন্টা অ্যা ৩৬-৩৭ মিনিট মতো, ওটা দেখছি আপনি ২৪ মিনিট ৩৭ সেকেন্ড থেকে জবাব দিচ্ছেন। মাঝখানে ২৪ মিনিট আপনি হজম করে গিলে খেয়ে নিলেন। কেন? যদি দ্বিতীয় ভিডিও যদি রিভিউ দিতে ১ম থেকেই দেন। নচেৎ যদি সে বিতর্ক পর্যালোচনা করতে চান তাহলে ওই সেদিনকার আলোচনাকে সামনে রেখে দলিল, আদিল্লাহ, যুক্তি, তথ্য, প্রমাণ আবার পেশ করেন। এটা যদি শখ হয়। কিন্তু আপনি তা না করে ২৪ মিনিট ডিঙিয়ে হজম করে ফেললেন মায়ের দুধ মনে করে, আলোচনা শুরু করে দিলেন। আপনি ধারাবাহিকভাবে জবাব দেবেন। ইনশাআল্লাহ আপনাকে ধারাবাহিকভাবে জবাব দেওয়া হবে। আর আপনি গোল্ডেন চেইনের উপরে ১০ টা প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ ১০ টা প্রশ্ন শুনে মানুষ সব হাসছে যে এ বিতর্কের পরে মাথাতে কোনো কাজ চলছে না। বিতর্কের পরে অনেক মানুষের মোটামুটি সাপোর্ট করেছিল যে না আহলে সুন্নাহ ভালো একটা রেজাল্ট করেছে। কিন্তু এখনকার আচরণে সে বলছে বেটা উন্মাদ হয়ে গেছে। এটা মনে করছে অনেকেই দেখছি কমেন্টে লিখছে। মেনশন করছে। দেখুন আপনাকে মেনশন করেছে, আমাকে মেনশন করেছে, দুজনকে থামতে বলছে। তো বাবা আমি তো আগে শুরু করিনি। ওস্তাদ যে আগে শুরু করেছে। আমি তো ওস্তাদজির শাগরেদ, তাই না? তাই উনি যেভাবে আচরণ করবেন সেভাবে করব। আর ২য় নম্বর বিষয় আমি আগেই বলেছি, বিতর্ক তো আর একবার না, আলোচনা তো একবার না, বারবার হবে। একবার আপনি জিতবেন, আমি একবার জিতবো। আপনি একবার হারবেন, আমি একবার হারবো। এগুলো তো চলতেই থাকবে, তাই না? ১ম বারে যদি এরকম যদি নকআউট হয়ে যদি ডিপ্রেশন এ চলে যান, তাহলে বাকি জীবন কাটাবেন কিভাবে? বাকি জীবন কাটানো তো খুব মানে দুষ্কর হয়ে যায়। একটু আলিসান ওসামা ওস্তাদের আশেপাশে যে বন্ধুবর যারা আছে তাদেরকে বলব একটু মানে সেদিন পানি খেতে বলছে, একটু ঠান্ডা পানি খাওয়াবেন। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাওয়াবেন। পানির ফজিলত গুলো একটু গুগল করে দেখে নিবেন দরকার হয়। একটু ঠান্ডা পানি খাওয়াবেন। আর আপনি যে ১০ টা প্রশ্ন করেছেন এবং বলেছেন এই ১০ টা প্রশ্নের যতক্ষণ আমি উত্তর না দেব, ততক্ষণ আপনি সেকেন্ড কোন ভিডিও করবেন না। তো আমি তো ওই কথা বলে দিয়েছি। আগে ১০ টা প্রশ্নের আমার উত্তর দেবেন, তারপরে আপনার ভিডিওর জবাব দেওয়া হবে। জি, জাস্ট আপনি সিস্টার যখন ব্রাদার এই শব্দটা নতুন যুক্ত করেছেন তো তাই নতুন করে একটা ভিডিও করে দিলাম। ঠিক আছে? আর যেহেতু গর্বে গর্ভবতী হওয়ার কথা বলেছেন, আমিও গর্বে গর্ভবতী হওয়া কিছু সিস্টার মাযহাবের কিছু ফতোয়া দেখিয়ে দিলাম। আর আপনি ট্রান্সজেন্ডার যে প্রচার করছেন শরীফ থেকে শরীফা, এটা ওই নাস্তিকদের খুব সহকারী হবে এবং নাস্তিকও অলরেডি আশা আপনার পক্ষ নিয়ে নিয়েছে। মানে সে আশা করছে হয়তো আপনার ওইদিকে মানে ঝোঁক আছে না নাই। আর আপনার উস্তাদ তো বলে দিয়েছে যে ইহুদি খ্রিস্টানের মানে এই আলেম ওলামার সমালোচনা করা এটা ইহুদি খ্রিস্টানদের একটা সিফাত আপনাকে লক্ষ্য করে। তো যাই হোক হ্যাঁ, এত কিছু আমি বলতে চাই না। আপনার যে ১০ টা প্রশ্ন, অবশ্যই ১০ টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। কোন টেনশন নিবেন না। তবে আমি যে প্রশ্নগুলো করেছি না, ওইগুলোর তো আগে জবাব দেন। ওইগুলো হজম করলে তো আর হবে না। অলরেডি দেখেন অনেক মানুষ এই কওমিদের মধ্যে একটা ছেলে দেখছি আসাদ বলে একজন ছেলে। এটাও একটা আসাদ। ওই নাস্তিক আসাদ না, এটা আরেকটা আসাদ। হ্যাঁ, এই আসাদ ছেলেটা, এই ছেলেটা আবার বলছে যে, "আহলে হাদিস সবাইকে চ্যালেঞ্জ করলাম। ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করলাম। বুকে দম থাকলে তার সঙ্গে বাহাসে বসতে তারাবির রাকাত নিয়ে। তারাবি ৮ টাকার বেদাত প্রমাণ করবে।" তো ইনিও কিন্তু কওমি। আর রেজাউল করিম আবরার কি রিজন রফিকি একবার এর ফেসবুক পেজকে মানে পোস্ট করেছিল এবং বলেছিল এর সঙ্গে জুড়ে থাকতে। অনেক বড় মুফতি বাহাস মোনাজারা করে। কিন্তু কিছুদিন আগে দেখলাম বেরেলবিদের সঙ্গে বাহাস করতে গিয়ে একদম নাকানি চুবানি খেয়েছে। নাকানি চুবানি খেয়েছে। এই নাকানি চুবানি খেয়ে দেখছি আবার এই বেরেলবির বিরুদ্ধে ১ম এইবার পর্যালোচনা ভিডিও শুরু করে দিয়েছে। এখন আবার চ্যালেঞ্জ করছে ব্রাদার রাহুলকে তারাবির রাকাত নিয়ে। মানে এই ছেলেটাও মানে সন্তুষ্ট হয়নি ওসামা সাহেবের পারফরম্যান্সে। যদি ওসমান সাহেব আমাকে যদি পরাজিত করে দেয়, তাহলে আবার দ্বিতীয় বিতর্কের কিসের প্রয়োজন রে ভাই? যে তোমরা মনে করো না ওসমান সাহেব যে জিতে গেছে, তো একই টপিকে একই বিষয় উপরে দ্বিতীয়বার আবার বিতর্ক করার কি প্রয়োজন? আমি তো বুঝি না। যেহেতু ব্রাদার রাহুলকে একদম ৪-৬ মেরে দিয়ে বাউন্ডারি পার করে দিয়েছে, নকআউট করে দিয়েছে। তাহলে একই টপিকের উপর আবার দ্বিতীয় ভাবে চ্যালেঞ্জ করা মানে বুঝতে পারছে যে না, ওসমান সাহেব ভালো রেজাল্ট বই নিয়ে আসতে পারেন। আর এটা স্বীকার করে নিয়েছে তারা। আর দ্বিতীয়ত এই ছেলেটার প্রোফাইল আমি আবার ঘেঁটে একটু দেখলাম। দেখি তো? একটু ঘেঁটে দেখছি যে না, আমাদের এই বিতর্কটা ইনি শেয়ারই করেনি। এবং অনেক হানাফি দেখলাম যারা বাহাস মানে আলোচনার আগে বাহাস নিয়ে লাফাচ্ছিল। তারা আমাদের ভিডিওটা শেয়ারই করেনি। হানাফি দেওবন্দি তারা কমই শেয়ারই করেনি। আবার অনেকে এরকম দেখেছি ১ম এ শেয়ার করেছে, পরে ডিলিট করে দিয়েছে। আমি অবাক, কিরে ভাই? আমি দেখলাম একটু আগে এই বাহাস নিয়ে তুমি এত লাফালাফি করলে অথচ আমাদের ভিডিওটা শেয়ার দিলে না কেন? তোমরা তো জিতে গেছো দাবি করছে তোমাদের হাদিস শাস্ত্রবিদ জিতে গেছে। তো শেয়ার দিচ্ছ না কেন? শেয়ার দেওয়ার পর আবার ডিলিট করে দাও কেন? আবার নতুন করে চ্যালেঞ্জই বা করছে কেন? রেজাল্ট করিম আমরা বলল না ডিবেট নিয়ে পর্যায়মূলক কিছু লিখবো। ৪ দিন হয়ে যাচ্ছে লিখছে না কিছু। এগুলো কিসের আলামত? তো ওস্তাদজিকে বলবো একটা কথাই মনে রাখবেন যে ইলমি আলোচনা পর্যালোচনা চলতে থাকবে। পাগলামি ছ্যাঁচড়ামি করলে গর্ভবতী হওয়া হতো আরো অনেকগুলোই আছে, অনেক কিছুই দেখানো যায়।
হ্যাঁ, এই লাইনচ্যুত করিয়েন না। যে ১০ টা প্রশ্ন করেছি, ধারাবাহিকভাবে বলেন যে হ্যাঁ, সে নাকি ১০ টা প্রশ্ন করেছে। হ্যাঁ, অনেক সময়তে যে সময় যেহেতু ফরমেট লিমিটেড থাকে, তো অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায় না টু দ্যা পয়েন্ট এ। তো আপনি একটা করে আমার প্রশ্ন ধরেন, একটা করে খণ্ডন করেন। ১০ টা প্রশ্নকে একটা প্রশ্ন নিয়ে অন্তত একটা করে এই ১৮-২০ মিনিটের ধরে আপনি খণ্ডন করেন। নচেৎ সাংবাদিকের মতো ট্যাবে লিখে নিয়ে এসে গট রিডিং করে চলে যাচ্ছেন। ইয়েটা কি? সাংবাদিকের চাকরি নিবেন নাকি? অবশ্যই ট্রাই করতে পারেন। আপনার যে ভাষা, সাহিত্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি আপনাকে লেখাগুলো বেশি পড়ার চেষ্টা করছি। কারণ আপনার ভাষাগুলো আমাকে খুব ভালো লাগছে লেখা এবং বলার স্টাইলটা খুব ভালো লাগছে। আমি চেষ্টায় আছি আপনার মতো ভাষাকে রপ্ত করা। মানে আপনি অনেক সাহিত্যিক ভাষা ব্যবহার করতে পারছেন। অ্যা এবং আপনার অনেক বাংলা, আননোন বাংলা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছেন। এটা রপ্ত করার মতো আপনার। এটাকে আমি হ্যাঁ, চেষ্টায় আছি যে আপনার মতো এভাবে কথা বলা যায় কিনা। সমস্যা নাই আমি চেষ্টা করব। আপনার যেহেতু ওস্তাদ বলে স্বীকার করে নিয়েছি। তবে আপনি আমাকে যদি অনুকরণ করতে চান তাহলে তো আবার বিপদ হয়ে যাবে। আমাকে অনুকরণ করতে চান না। গর্ববোধে যে হয়ে যাবেন। আর সাধারণ হানাফি ভাইদেরকে বলি আপনাদের উপরে আমার কোন রাগ বিদ্বেষ কিচ্ছু নাই ভাইজান। আমার একটাই কথা ডিবেট হয়ে গেছে শ্রোতারা ডিসিশন নিবে। কেন উনি সমালোচনা শুরু করলেন? ২৭ মিনিট ধরে ওয়াজ মাহফিলে উনি করতে পারতেন যে হ্যাঁ ১০ টা প্রশ্নের উত্তর বড় হলে দেওয়া হয়নি। ১০ টা ভিডিও করুক ২০ মিনিট করে। এই দেখেন আপনার এই ১ম প্রশ্নের এটা হচ্ছে জবাব। ১ নং প্রশ্নের জবাব দিয়ে দিল। পরে তো আমি আবার পর্যায়ে একটা ভদ্র শালীনতা বজায় রেখেই আলোচনা করব। ওটা হতে পারত। নচেৎ উনি এখন শুরু করে দিলেন গালিগালাজ খিস্তিখা ছোট লোক, যে ছোট লোক তার হিন্দি সিনেমা দেখার ফল, অশ্লীল ভিডিও বেচার ফল। জিন্দেগি তোমার সিডির দোকান কোনদিন ছিল না, ভিডিও কোনদিন বেচেওনি সিডির দোকানে। আমার সিডির দোকানে কোনদিনই ছিল না। এই যে পরিষ্কারভাবে হয়েছে অন্ধ, গোয়ার, ছেঁচড়া, বেয়াদব প্রজন্ম গড়ে তুলেছে। এটা আজকের না কিন্তু আমার আলোচনা না। ৬ এপ্রিল দিয়েছে একদম। তারপরে এই একের পর এক মানে নোংরামি, ছেঁচড়ামি এই জিনিসগুলো করে চলে যাচ্ছে। তো এগুলো তো উনি আলেম মানুষ। আমরা তো জেনারেল ছাত্র, জেনারেল লাইন থেকে এসেছি তো। তাই উনি যদি পারেন তাহলে আমাদের তো মানে আপত্তি থাকার কথা না আমাদের বিষয়ে। হ্যাঁ, কারণ এগুলো উনি ছোট লোক বড় লোক দেখতে এসেছে এখানে। যে কে ছোট লোক, কে বড় লোক, কোটিপতি। এগুলো দেখলে তো মানে বিপদ। মানে ব্রাদার যখন সিস্টার এই টাইটেল দেওয়া, ডাইরেক্ট ছোট লোক বলা। তো এই ছোট লোকটা করেছে কে? উস্তাদ যে আপনি নিজেই করেছেন। বিতর্কের পর আবার কিসের আলোচনা, পর্যালোচনা কেন করবে? ওগুলো তো শ্রোতারা করবে। আর কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে ওরা করবে। এটা কি আপনার কাজ? না কনটেন্ট ক্রিয়েটর হওয়ার আবার শখ জেগেছে আপনার। যে নতুন করে আবার কনটেন্ট ক্রিয়েটর মানে ভিডিও তৈরি করতে হবে। ওগুলো কনটেন্ট ক্রিয়েটর যারা আছে ভিউজ ব্যবসা করছে তারা করবে। আমজনতা শ্রোতা যারা আছে তারা দেখবে। আলেম ওলামা যারা আছে তারা বিতর্কটাকে দেখে সে বইয়ে তারা ফেসবুকে তারা রিভিউ দিতে পারে, এলমি রিভিউ দিতে পারে। নচেৎ আপনি যা শুরু করলেন ওয়াজ মাহফিলে গিয়ে তো আমাকে তো বাধ্য করলেন। তার জন্য ব্রাদারকে সিস্টার বলা এসব আপনার ঘুচে যাবে। আর ঘুচে দিয়েছে অলরেডি। মানে এরকম হলে আবার বিপদ হয়ে যাবে। আচ্ছা একটা বই দেখাই। একটু থামেন। আপনাদের যমজ ভাই বেরুলবীর আপনাদের প্রসঙ্গে একটা বই লিখেছে ব্রাদার যখন সিস্টার দেখেছি আপনাদেরকে ওলামাদের আরেকটা একটা বই দেখাই। দেখ ১ মিনিট। বইটা কোথায় গিয়েছে একটু খুঁজতে হবে। পেয়ে গেছি। আচ্ছা এই বইটার কথাই বলছিলাম। হ্যাঁ, এই বইটার কথা বলছিলাম। বইটা দেখছেন? বলৎকারের মুখোশ উন্মোচন। এই যে রবিউল ইসলাম জিহাদি। বইটার ভলিউম প্রায় ৯১০ পৃষ্ঠার কাছাকাছি। জি, ৯১০-১২ পৃষ্ঠা। এখানে শুধু কওমিরা কত জায়গায় বলাৎকার করেছে গোটা বইয়ে। কয়েক হাজার নিউজ একদম পত্রিকা ছেপে। এটা কিন্তু আমার না। এটা আপনাদের যমজ ভাই মুকাল্লিদ বেরলভীরা বই রচনা করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। হ্যাঁ? তো ব্রাদারকে সিস্টার ভাবা অ্যা ওই ভেবে যদি আপনি যদি একটু খুশি হন, তো ও যদি ঠান্ডা হন, শান্ত হন, উন্মাদনা থেকে বেরিয়ে আসতে পারেন। তবে অ্যা আপনাদের তো এই যে অবস্থা, ব্রাদারকে সিস্টার ভেবে কুকাম করা, এ অন্তত এগুলো বন্ধ করে দেন। আমাকে এটা বলে যদি খুশি হন অন্তত এই ব্রাদারদেরকে যেগুলো পড়াশোনা করে অন্তত এদেরকে একটু ছেড়ে দিয়েন। আর আপনাদের আকাবিরদের যে ঘটনাগুলো দেখিয়েছি, এটা তো আপনাদের মজ্জাগত স্বভাব আগেই বলেছি, চিরাচরিত নীতি। তাই ছ্যাঁচড়ামি করতে আসেন না। ইলমি পর্যালোচনা ঘটে গেছে যেটা সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন।
আমার দিক থেকে আমি যতটা পেরেছি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এখন সাধারণ জনতা, আলেম ওলেমা নিজ, নিজ জায়গা থেকে তারা বিষয়টাকে তারা পর্যবেক্ষণ করবে। এখন আপনি যদি হেরে যাই যান, তাহলে আমার কি করার? আমার কি অপরাধ? আমি কি ওই ছেলেটার মতো আমাকে এখন স্বীকার করতে হবে? যে উস্তাদ জি আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দেন উস্তাদজি। আর কখনো আপনার সঙ্গে বাহাসে আলোচনাতে বসে আপনার ইজ্জত নষ্ট করব না। আমাকে এটা বলতে হবে। আবার আমি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করি। এ এ এ এ এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এটা নিয়ে আপনার আপত্তি। ভিডিওর মধ্যে বলছেন হাই কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করে। পোস্টেও লিখেছেন হাই কোয়ালিটির মানে আমি হাই কোয়ালিটির এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এ এটাও আপনার আপত্তি? কি বলব তাহলে উস্তাদজি? আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। এটা বলতে হবে? মানে আমি একটু ভালো কম্পিউটার সম্পর্কে জানা আছে, স্লাইড তৈরি করতে পেরেছি। এটাও তার আপত্তি। এখন উস্তাদজি আমি কি করব? আমি এজন্য কি আপনার কাছে